আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে সবাইকে স্বাগত। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 9 দেখব। তো চ্যাপ্টার 9টা অবশ্য মজার আর কি, তবে অনেকের কাছে খুব কঠিন লাগে। হ্যাঁ, এখানে আমাদের কি বলছে, প্রাথমিক সংখ্যা তত্ত্ব। আমরা তো সংখ্যা নিয়ে সেই ছোটবেলা থেকেই পড়াশোনা করে আসতেছি, তাই না? তো তারপরও এখানে কিছু বিষয়, কিছু ম্যাথ অনেক কঠিন লাগে। তো আমরা ইনশাল্লাহ খুব সহজভাবে দেখার চেষ্টা করব। তবে আজকের আমাদের যে পার্টটা হচ্ছে, এই পার্টটাতে আমাদের এই চ্যাপ্টারের বেসিক যে বিষয়গুলো লাগবে, বিভিন্ন যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা আজকের ক্লাসে দেখব। এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে সেগুলো দেখব। এরপর হচ্ছে ম্যাথ দেখব। দেখো, আমরা এই চ্যাপ্টারে যত কিছু লাগে আমরা সব কিছু পিডিএফ করে নিয়েছি। পিডিএফে যা আছে তোমাদের সব কিছুই দেখাবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। হ্যাঁ, ফার্মারের উপপাদ্য, ওয়েলসনের উপপাদ্য, এরপর হচ্ছে গাণিতিক সমস্যা যা আছে সব দেখাবো। তো এগুলো হচ্ছে আমরা ধারাবাহিকভাবে দেখাবো। আজকের ক্লাসে আমরা তাহলে যেহেতু বেসিক কিছু বিষয় জানা দরকার, তো সেই বেসিক বিষয়গুলো আমরা আজকে দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা হচ্ছে দেখব যে ডিভাইজিবিলিটি মানে বিভাজ্যতা। আসলে বিভাজ্যতা বিষয়টা কি, এটা আমাদেরকে একটু জানা দরকার। তো চলো আমরা বিভাজ্যতা বিষয়টা একটু জানার চেষ্টা করি, যে আসলে বিভাজ্যতা বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে, এটা কারে বলা হয়। ওকে, তো আহ, আমরা যদি শুরু করি আমাদের আজকের ক্লাস, তাহলে বিভাজ্যতা দিয়ে আমরা শুরু করতে পারি। এখন বিভাজ্যতার বিষয়ে আমি যদি বলি তোমাদেরকে, এখানে সংজ্ঞা দেওয়া আছে বইয়ে, তবে বইয়ের সংজ্ঞার আগে আমরা কিছু বিষয় নিজেরা দেখার একটু চেষ্টা করি। হ্যাঁ, যে আসলে বিভাজ্যতা কি, এরপর হচ্ছে সংজ্ঞার দিকে তাকাবো। একটু ছোট্টবেলায় ফেরত যাই, যে আসলে ছোট্টবেলাতে আমরা হচ্ছে ভাগ কিভাবে শিখতাম, ভাগ কি ছিল। তো চলো আমরা একটু হচ্ছে দেখি, এখানেই দেখি ছোট করে। হ্যাঁ, তো দেখো আমি একটা উদাহরণ দেই। মনে করো হচ্ছে যে 10, কি রে লেখে না কেন, মনে করি 10, এই 10-রে আমরা হচ্ছে 2 দ্বারা যদি ভাগ দিই, তাহলে 5 দুগুণে কত হয়, 10 হয়। এখানে ভাগ শেষ হয় কত, 0। আবার মনে করো যে হচ্ছে তুমি 7কে ভাগ দিবা, 7কে 2 দ্বারা ভাগ দিবা, 2, তাহলে 3 দুগুণে 6, এখানে হচ্ছে ভাগ শেষ থাকে 1। তো যেখানে আমরা হচ্ছে বলছিলাম যে এই যে এখানে 10, এই 10-রে আমরা কি বলতাম, ভাজ্য। এই 5-রে আমরা কি বলতাম, ভাগফল। এই 0-রে কি বলতাম, ভাগশেষ। আর এটাকে কি বলতাম, ভাজক। হুম, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তো এখানে যে কথাবার্তাগুলো বলা হয়েছে সেটাতে আমরা হচ্ছে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু বুঝি যে এখানে যেটা আছে ভাজ্য। দেখো তো, এই ভাজ্য, এই ভাজ্যকে কিভাবে পাওয়া যায়। ভাজ্যকে পাওয়ার সিস্টেম হচ্ছে এই যে এখানে লিখি, দেখো, ভাজ্য ইকুয়াল তোমার হচ্ছে ভাজক গুণন ভাগফল। ভাজক গুণন ভাগফল যোগ এই ভাগশেষ হবে। হ্যাঁ, যোগ ভাগশেষ। মানে তোমার ভাজ্য কত বলো তো, ভাজ্য হচ্ছে 10 ইকুয়াল ভাজক কত, 2, ভাগফল কত, 5, ভাগশেষ কত, 0। তাহলে এই পাশেও 10 হচ্ছে, এই পাশে 5 দুগুণে 10, আর 0 যোগ করলে কত হয়, 10ই হয়। এটা হচ্ছে বিষয়। তাহলে ভাজ্য ইকুয়াল আমরা লিখতে পারতাম ভাজক গুণন ভাগফল যোগ কি, ভাগশেষ। এখন আমরা এখানে একটু দেখি, এখানে দেখলে একটু বিষয়টা আমাদের সংখ্যাটা কি বলছে এখন সহজ লাগবে। এখানে 3টা সংখ্যা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে মনে করি এ বি সি বিলংস টু জেড। এই জেড মানে কি, এই জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা তোমরা জানো যে আমাদের হচ্ছে পজিটিভ নেগেটিভ যত সংখ্যা আছে আর কি, হ্যাঁ, সব হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো জটিল সংখ্যা ছাড়া, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। ওকে, এখন দেখো বি নট ইকুয়াল 0, এবং এখানে বলছে যে এবং বি নট ইকুয়াল 0, তাহলে বি দ্বারা এ বিভাজ্য হইবে, বি দ্বারা এ বিভাজ্য হইবে যদি কিনা এ ইকুয়াল বিসি হয়। আচ্ছা, বিভাজ্য হওয়ার কথা কি, বিভাজ্য কখন হয়, মানে ভাগশেষ যখন 0 হয় সেটারে বলা হয় বিভাজ্য। মনে করো যে হচ্ছে 10 5 দিয়ে বিভাজ্য, মানে কি 10কে 5 দ্বারা ভাগ যায়,
বুঝতে পারছো কিনা বিভাজ্য কথাটা বুঝতে পারছো? এখানে যেটা বলা হচ্ছে দেখো, আমরা যেটা বলছিলাম যে তোমার হচ্ছে বি দ্বারা এই বি এর মান যদি জিরো না হয়, জিরো যদি না হয়, মনে করো যে হচ্ছে বি দ্বারা এ বিভাজ্য হবে। ওকে, আমরা একটু লাইটটা অফ করে নিলাম কিছুক্ষণের জন্য। দেখো এখানে যে বিষয়টা বুঝতে হয়, আচ্ছা এখানে যেটা বলছিলাম যে বির মান জিরো হবে না, এই বি বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো? বলা হচ্ছে যে বি দ্বারা এ বিভাজ্য হইবেই, মানে এই বির মান এখানে আবার জিরো নট ইকুয়াল জিরো দেওয়া হয়েছে, মানে এই বির মানটা জিরো হবে না। এখানে আমরা যেটা বলছিলাম যে 10, এখন এটা হচ্ছে এর মান, এখানে দেখো এ, এটা হচ্ছে এ ইকুয়াল যদি হচ্ছে কি হয় বি সি হয়, এ ইকুয়াল যদি কি হয় বি সি। এখানে মনে করো যে তোমার হচ্ছে এই এই বির মানটা এখানে এখানে থাকবে বি, আর বি ইকুয়াল দিলাম ধরো যে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে তোমার সি, আর সি ইকুয়াল দিলাম তোমার হচ্ছে কত 5 দুগুণে 10, 5। তাহলে এটা কি হবে বিভাজ্য হবে, এটাই এখানে বলছে। এখন আবার ক্লিয়ার হোক, তিনটা সংখ্যা, একটা হচ্ছে এ বি সি, এই তিনটা যদি কি হয় পূর্ণ সংখ্যা হয়, বুঝতে পারছো? এবং বির যে মান সেটা জিরো হইতে পারবে না। কি হইতে পারবে না বলো তো? জিরো হইতে পারবে না। যদি জিরো না হয় তাহলে কি হবে? তাহলে বি দ্বারা এ বিভাজ্য হবে। এ মানে কি? এ মানে এখানে 10, দেখো এ মানে 10, এই 10 কি দ্বারা বিভাজ্য হবে? বি দ্বারা বিভাজ্য হবে। কখন বিভাজ্য হইবে? যদি কি হয়, যদি তোমার এ ইকুয়াল বি সি হয়। এখানে অতিরিক্ত আর একটা মান ছিল ভাগশেষ, এই ভাগশেষটা কি হয়ে যাচ্ছে আমাদের শূন্য হয়ে যাচ্ছে। ভাগশেষ কি হয়ে যাচ্ছে? ভাগশেষ আমাদের হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে। মানে আমার মেইন বিষয় হচ্ছে যে এ ইকুয়াল কি হবে বিসি হবে। তো এ ইকুয়াল বিসি কিভাবে? এই যে এ মানে হচ্ছে কি 10, আর বি মানে কি 2, গুণন সি মানে কি 5, তাহলে এই পাশেও 10 হচ্ছে। এটাই মূলত হচ্ছে বিভাজ্যতা। এটাই এখানে বলা হয়েছে যে ইহাকে বি ডিভাইজার এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে যে টান চিহ্নটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় যে ডিভাইজার। কি বলা হয় বলতো? ডিভাইজার। এখানে যদি আমি লিখি বি, এখানে যদি এ, তাহলে এটাকে বলবো এইভাবে যে বি ডিভাইজার এ। বি ডিভাইজার এর অর্থ কি? যে এই যে এ যেটা আছে এই এ কে বি দ্বারা ভাগ করা যাবে, মানে বি হচ্ছে নিচে থাকবে। হ্যাঁ, বি নিচে থাকবে। এখন হচ্ছে ভাগের কাজ শুরু হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে যদি আমাদের কখনো যদি এরকম থাকে যে তোমার হচ্ছে সি ডিভাইজার ডি, তার মানে কি? তার মানে হচ্ছে এই জি ডি যেটা আছে এই ডি রে সি দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পারছো? তাহলে ইহাকে বি ডিভাইজার এ দ্বারা প্রকাশ করা হয়। যদি বি দ্বারা এ বিভাজ্য না হয় তাহলে ইহাকে বি নট ডিভাইজার এ দ্বারা প্রকাশ করা হয়। যদি তোমার মনে করো যে কি হয় বি দ্বারা এ বিভাজ্য না হয়, মানে ভাগশেষ শূন্য না আসে, ভাগশেষ থাকে, এরকম যদি হয় তাহলে সেটারে আমরা ডিভাইজার বলতে পারবো না, তখন বি নট ডিভাইজার এ এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো সমীকরণ নাম্বার 1 দেওয়া ছিল যে এখানে যে 1 এ বি কে এ এর উৎপাদক বা বিভাজক বলা হয়। তাহলে এখানে যে সমীকরণ নাম্বার 1, এই 1 এর যে বি, এই বিটাকে কি বলা হচ্ছে বলতো? এই বি কে বলা হচ্ছে উৎপাদক বা বিভাজক, মানে যেটা দ্বারা ভাগ করতেছি আমরা। বুঝতেছো? বিভাজক। আবার কি বলতো? তোমরা বলো, মুখে মুখে বলো, উচ্চারণ করো যে বিভাজক বিভাজক বিভাজক। সেটা কোনটা? বি। বি মানে কি? এই যে আমরা যেটা দ্বারা ভাগ করি, যেটাকে আমরা মূলত বলছিলাম কি ভাজক। বুঝতে পারছো? যেটাকে আমরা কি বলছিলাম বলতো? ভাজক যেটাকে বলছিলাম সেটাকে এখানে বলতেছি বিভাজক বা উৎপাদক। ওকে, কার উৎপাদক? ওই যে যেটাকে আমরা ভাগ করতেছি, যেটাকে ভাগ করতেছি তার উৎপাদক বা বিভাজক। এবং এ কে বি এর গুণিতক বলা হয়। এ দেখো এ কে, এ মানে কি 10, কার গুণিতক? বি এর। বি কত ছিল এখানে? আমার 2 ছিল, 2। তাহলে দেখো গুণিতক বিষয়টা আসলে কি। এখন আসি আমরা হচ্ছে গুণিতক। আসলে গুণিতক কি? গুণিতক হচ্ছে 2 এর ঘরের নামতা। বুঝতে পারছো? এটার গুণ করে করে কোটি 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 মান হইতে পারে। তোমার হচ্ছে 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10,
এরপর হচ্ছে তোমার 6 দুগুণে 12। এখানে দেখো তো এই যে 10 পাইছি, তাহলে এই 10টা কার গুণিতক? 2 এর গুণিতক। তাহলে এই 2 মানে কি? বি। তাহলে এই কারণে এখানে বলা হয়েছে যে এবং এ কে বি এর গুণিতক বলা হয়। ইহাকে এ ইকুয়াল মাল্টিপল বি দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমাদের এই জিনিসটা আমরা যখন থিওরি পড়বো তখন লাগবে। মাল্টিপল বি, মাল্টিপল বি মানে কি? এখানে দেখো মাল্টিপল বি, এই মাল্টিপল বি মানে কি? বি এর গুণিতক, বি এর গুণিতক, বি এর গুণিতক। বলো মাল্টিপল বি মানে কি? বি এর গুণিতক। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। সংজ্ঞা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাথ করা সহজ এবং থিওরিগুলো সুন্দর করে আমাদের মাথায় গেঁথে যায়। আশা করি তোমরা প্রথম সংখ্যাটা বুঝতে পারছো। আমরা এখানে আর উদাহরণ না দেই, আমরা হচ্ছে নেক্সট যাব। এখানে কিছু সংজ্ঞা আছে, বলা হয়েছে যে কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা। তো এখানে কতিপয় প্রয়োজনীয় সংজ্ঞা কি কি আমরা একটু দেখব। প্রথম যে জেড এর জোড় এবং বিজোড় সংখ্যা, এগুলো হচ্ছে জোড় বেজোড় সংখ্যা তোমরা জানো, আমরা একটু রিডিং করে যাই আপাতত। জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে ধনাত্মক ঋণাত্মক সকল মান থাকবে আর কি পূর্ণ সংখ্যার মধ্যে। আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, শুধু ধনাত্মক সংখ্যাগুলোকে নিব আমরা। তো এখানে বলা হয়েছে যে জোড় সংখ্যা, এটার ইংলিশ হচ্ছে কি ইভেন, আর বেজোড় হচ্ছে কি ওড। এগুলো হচ্ছে একটু নিবা, তোমাদের হচ্ছে যখন থার্ড ইয়ার যাবা বা সেকেন্ড ইয়ার যাবা তখন ইভেন ওডের হিসাবগুলো দেখতে হবে আর কি। তো দেখো যে যদি এ বিলংস টু জেড এবং টু ডিভাইজার এ, এই টু ডিভাইজার এ মানে কি বলতো? একটু আগে দেখলাম, একটু আগে দেখলাম মানে এই এ কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকবে? শূন্য থাকবে। ভাগশেষ কি থাকবে বলো? শূন্য থাকবে। কমেন্টে লেখো তো শূন্য লেখো। ওকে, তবে এ কে জেড এর জোড় সংখ্যা বলা হয়। মানে আমরা জেড পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা কোটি কোটি থাকতে পারে, যে কোনো একটা সংখ্যা চুজ করলাম, ওই সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, ভাগ করে যদি দেখি ভাগশেষ শূন্য, তাহলে বলবো যে হ্যাঁ বাবা তুমি হচ্ছে কি জোড়। আর যদি দেখি যে ভাগশেষ শূন্য হচ্ছে না, তাহলে বলবো যে বাবা তুমি হচ্ছে বেজোড় সংখ্যা। এটাই এখানে বলা আছে। তাহলে এখানে আমাদেরকে কিছু বিষয় বলছে, দেখো যে জোড় সংখ্যার সেট 0 থেকে, এই যে 0 অনেক সময় আসে না মাথায় প্রশ্ন যে ভাইয়া 0 এটা হচ্ছে কি জোড় সংখ্যা নাকি হচ্ছে বিজোড় সংখ্যা? তুমি তোমার কোনো বন্ধুরে ধরে দেখিও তো, কি যদি না জানে এটা জোড় সংখ্যার সংখ্যা যদি না জানে, তাহলে সে বলবে যে 0 হচ্ছে কি ধনাত্মক না ঋণাত্মক না, এটা হচ্ছে নিরপেক্ষ। কিন্তু এটা নিরপেক্ষ না, এই 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। বুঝতে পারছো? কারণ 0 রে যদি তুমি হচ্ছে 2 দ্বারা ভাগ করো তাহলে তোমার হচ্ছে ভাগফল কত হয়? ভাগশেষ ভাগশেষ হচ্ছে শূন্য হয়। বুঝতে পারছো? 0 কে যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষও কি হবে? শূন্য হবে। তাহলে এই 0টাও কি, মানে এই 0 রে 2 দ্বারা হচ্ছে ভাগ করলে ভাগশেষ শূন্য, তার মানে 0 কে হচ্ছে 2 দ্বারা ডিভাইজার করা যায়, তোমার হচ্ছে ভাগ করা যায় আর কি। তার মানে 0 হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হচ্ছে কি 1, 3, 5, যেগুলোকে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যাবে না। ওকে, এরপরে আসো প্রপার ফ্যাক্টরস, মানে প্রকৃত উৎপাদক। ওকে, প্রকৃত উৎপাদক কি? মানে উৎপাদক বলতে আমরা কি বুঝি বলতো? উৎপাদক জিনিসটা আসলে কি? উৎপাদক জিনিস হচ্ছে, মনে করো যে তোমারে বললাম যে 6 এর উৎপাদক লেখো, তো 6 এর উৎপাদক হচ্ছে 1, 2, 3, 6। মানে কি 6 এর উৎপাদক বলতে এটা বোঝায় যে 6 কে যে যে সংখ্যাগুলো দ্বারা কি যায় ভাগ যায় সেটা হচ্ছে উৎপাদক। এই যে একটু আগে ডিভাইজার যে আমরা বিভাজ্যতার সংখ্যা পড়লাম, সেখানে বলছিলাম কি যে এ হচ্ছে বি এর তোমার হচ্ছে হ্যাঁ এ হচ্ছে বি এর উৎপাদক না, এ হচ্ছে কি একটু আগে যে পড়লাম এই এ হয় বি এর উৎপাদক। তো এখানে এ মানে আমরা কি বলছিলাম, মনে করো যে 6 কে আমরা ভাগ করতেছি, তো 6 এর উৎপাদক হবে 1, 2, 3, 6। মানে 6 কে যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেটাকেই বলা হয় কি উৎপাদক। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা দেখব যে প্রকৃত উৎপাদকটা কি, প্রপার ফ্যাক্টরটা কি। ফ্যাক্টর হচ্ছে কি তোমার উৎপাদকের ইংলিশ, আর প্রপার মানে কি প্রকৃত। এখন আমরা দেখব যে প্রকৃত উৎপাদকটা কি জিনিস। এখানে বলা হয়েছে যদি এ বিলংস টু জেড, মানে জেড এর যে কোনো একটা উপাদান যদি এ হয় এবং জোরে তো চলে গেলাম, এখানে এ আর বি দুইটা সংখ্যা, এই দুইটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যা সেটের মধ্যে থাকে এবং
মডুলাস এ নট ইকুয়াল মডুলাস বি। এখানে বলো তো মডুলাস এ কেন লেখা হইলো, মডুলাস এ আমাদের এটা কেন দেওয়া হইলো? ও তোমাদের কি ছোট লাগতেছে নাকি রে, বড় করে নেই না? বলো, এখানে যেটা বলছিলাম যে এখানে আমাদের মডুলাস কেন দিছে, মডুলাস দেওয়ার কারণ হচ্ছে কি, এই মডুলাস এ এর বাইর করলে দুইটা মান পাওয়া যায়, একটা হচ্ছে ঋণাত্মক মান পাওয়া যায় আর একটা হচ্ছে পজিটিভ মান পাওয়া যায়। আর হচ্ছে পূর্ণ সংখ্যা যেহেতু বলা হয়েছে জেড, এই পূর্ণ সংখ্যার মধ্যে তো আমাদের হচ্ছে পজিটিভ আর নেগেটিভ মান থাকে, এই কারণে এখানে মডুলাস লেখা হয়েছে। এখন বলা হয়েছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা বি, এটা হচ্ছে তোমার যদি হচ্ছে কি না হয়, সমান না হয়, দুইটা সমান হইতে পারবে না। যদি এ ডিভাইজার বি হয়, অর্থাৎ এই বি কে যদি আমরা এ দ্বারা ভাগ করতে পারি এবং ভাগশেষ যদি শূন্য আসে, তবে এ কে বি এর প্রকৃত উৎপাদক বলা হয়। হ্যাঁ, এ কে বি এর প্রকৃত উৎপাদক বলা হয়। যেমন জেড এ 6 এর প্রকৃত উৎপাদকগুলি 1 2 3 এবং এন এর যদি 6 হয় তাহলে পজিটিভ, মানে এন মান স্বাভাবিক সংখ্যা, সেক্ষেত্রে এর প্রকৃত উৎপাদকগুলো কি হবে, তোমার 1 2 3 হবে। এখন এই যে 1 2 3 কেন হইলো, এখানে 6 এর তোমার হচ্ছে 6 কেন হইলো না, এখানে বিষয়টা বলো তো, প্রকৃত উৎপাদকের ক্ষেত্রে 6 কেন হইলো না, এখানে কেন শুধু 1 2 3 হলো? আমরা তো জানি যে 6 এর উৎপাদকগুলো হচ্ছে 1 2 3 6, সরি 6, মানে এই সংখ্যাগুলো দ্বারা 6কে ভাগ করা যায়। এখন এখানে বলা হয়েছে যে তোমার এই যে প্রকৃত উৎপাদক হবে কোনগুলা, যেটা হচ্ছে ডিভাইজার করা যাবে, মানে ভাগশেষ তোমার হচ্ছে শূন্য হবে। তো এখন দেখো এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে যদি এ ডিভাইজার বি হয়, এখন বি একটা আমরা সংখ্যা নিলাম হচ্ছে 6, ভাগ করলাম কি দ্বারা, তোমার হচ্ছে 2 দ্বারা, তাহলে তোমার হচ্ছে 3 2 6 ইকুয়াল 0। তো আমরা যদি এখন হচ্ছে কি করি, প্রকৃত, হ্যাঁ 6 যদি নেই, বি হচ্ছে যদি 6 হয়, হ্যাঁ, তাহলে এই এ কি আমরা 6 নিতে পারবো বলো তো? এখানে বলা হয়েছে যে তোমার এ আর বি সমান হবে না। বিষয়টা দেখো, এর মান আর বির মান সমান নিতে পারবো না, মানে যারা ভাগ করব সেই মান আর যার দিয়ে ভাগ করব সেই মানটা সমান নিতে পারবো না আমরা। তো যদি না নিতে পারি, এটা যদি না নিতে পারি, এটা যদি নেই, তাহলে 1 এখানে 6 ইকুয়াল তো 0 হয়, ভাগশেষ কি হয়, শূন্য হয়। কিন্তু প্রকৃত উৎপাদক যেটা, সেটা হচ্ছে তোমার এ আর বি সমান মান নিতে পারবো না আমরা। তুমি এখানে নিতে পারবা হচ্ছে কি 3 আর 6 নিতে পারবা। হ্যাঁ, যদি তোমার হচ্ছে তোমার 3 আর 6 নেই, হ্যাঁ, তাহলে কি হয় দেখি, 6 ভাগ 3, তাহলে 0, ও সরি 2, এখানে 6 ইকুয়াল কি 0, তাহলে এই 3, তাহলে এ কে বি এর প্রকৃত উৎপাদক বলা হবে। তাহলে 3 কে আমরা বলতে পারবো এই 3 মানে কি এ, বুঝতে পারছো? আর এই 6 মানে হচ্ছে বি। এখন এইভাবে তুমি এই 6 ছাড়া বাকি যেটাই নিবা সেটা তো হচ্ছে এর মান, কিন্তু তুমি যদি 6 নাও তাহলে তো আর হচ্ছে তুমি বি কে তুমি আর ভাগ করতে পারবে না। তো বির মান তোমার হচ্ছে যে 6 এর থেকে ছোট কোনো মান নাও, মনে করো যে 5 নিলা, অথবা তোমার হচ্ছে 2 নিলা, অথবা হচ্ছে কি নিলা 3 নিলা, এটা তো ভগ্নাংশ আসবে, তোমার তো ভাগই যাচ্ছে না, তখন তো মানে এই 6 এর থেকে ছোট মান নিয়ে তারা ভাগ করার কোনো সুযোগ নাই। বিষয়টা বুঝতে পারছো? আমি একটু সহজ করে বলি আরেকবার, এখান থেকে শেষ করে দেব। বিষয় হচ্ছে যে তোমার এখানে কি বলা হয়েছে রে, এ ডিভাইজার বি, মানে এ এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা বি কে ভাগ যাবে, মানে ভাগ করলে ভাগ শেষে বিভাজ্য হবে, শূন্য হবে। বুঝতে পারছো? ভাগ শেষে কি হবে, বিভাজ্য হবে। মানে তুমি যদি 6 নাও, এই 6টা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন ভাগশেষ কি হয়, এখানে শূন্য হয়। তো এখানে তুমি 2 নিলে এখানে 3 নিতে পারবা, এখানে যদি 3 নাও তাহলে এখানে কি নিতে পারবা, 2 নিতে পারবা। এখানে যদি তুমি হলো 1 নাও তাহলে এখানে তুমি হচ্ছে 6 নিতে পারবা। আর এই যে এই বাম পাশে যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে এর মান, সেগুলো কি এর মান। এই এ কে মূলত আমরা হচ্ছে প্রকৃত কি বলবো,
তোমার হচ্ছে উৎপাদক বলবো, প্রকৃত উৎপাদক। এই এ কে মূলত প্রকৃত উৎপাদক বলবো। কিন্তু তুমি যদি এখানে 6 নাও, এখানেও 6 এখানেও 6, এই দুইটা মান তো তুমি আর নিতে পারতেছ না, কারণ এখানে শর্তে বলে দেওয়া হয়েছে যে তিনটা মান থাকবে, এই দুইটা মান থাকবে, দুইটা মান সমান নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে যদি হচ্ছে তোমার কোনো একটা সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যাটার হচ্ছে প্রকৃত উৎপাদক কত, আমি তোমাদেরকে একটা বলি, তোমরা একটু কমেন্টে জানাও তো। যে সংখ্যাটা বলবো এটা হচ্ছে প্রকৃত উৎপাদক কত। মনে করো যে হচ্ছে 5, এই 5-এর প্রকৃত উৎপাদক কত কত বলো। ভিডিওটা পজ করে এটা কমেন্টে লেখো যে 5-এর প্রকৃত উৎপাদক কি কি। 5-এর প্রকৃত উৎপাদক কি কি লেখো। হ্যাঁ, আমি যেরকম তোমাদের দেখাইলাম যে 6-এর প্রকৃত উৎপাদক কি, যে 6-কে যে যে সংখ্যাগুলো দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। যেমন 1 যাবে, 2 যাবে, 3 যাবে, 6 যাবে, এরকম 5-এর বলো। 5-কে দুইটা সংখ্যা দ্বারা মাত্র ভাগ করা যায়, একটা হচ্ছে 1 দ্বারা যায়, আর একটা হচ্ছে কয় দ্বারা যায়, 5 দ্বারা যায়। তাহলে এখানে হচ্ছে তোমার প্রকৃত উৎপাদক হবে শুধু 5-এর প্রকৃত উৎপাদক শুধু 1। কারণ কি, 5 আর হচ্ছে 5, এই দুটো আমরা সমান নিতে পারবো না, এর বাইরে যে কোনো মান আমরা নিতে পারবো। তাহলে 5-কে 2 দ্বারা তো আর ভাগ যায় না, 3 দ্বারাও ভাগ যায় না, 4 দ্বারাও ভাগ যায় না। 5-কে 5 দ্বারা ভাগ যায়, কিন্তু সেটা আমরা নিতে পারবো না, কারণ এ আর বি সমান নিতে পারবো না। তাহলে 5-এর প্রকৃত উৎপাদক শুধু কি 1। যারা পারছো তাদের জন্য একটা হাততালি, সবাই একটা হাততালি দাও এখন। ওকে, তাহলে আশা করি তোমরা হচ্ছে প্রকৃত উৎপাদক বিষয়টা বুঝতে পারছো। এবার এখানে জেড এর মৌলিক এবং যৌগিক সংখ্যা। দেখো, জেড এর মৌলিক এবং যৌগিক সংখ্যা, আমরা তো হচ্ছে তোমার ওই যে মৌলিক সংখ্যা শিখছি না। মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যে যে সংখ্যাটা কি ওই সংখ্যা এবং 1 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এখানে আমরা একটু এটার স্ট্যান্ডার্ড ফরম্যাট শিখবো। হ্যাঁ, এখানে যে হচ্ছে জেড বলা হয়েছে, জেড হওয়ার কারণে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে প্লাস মাইনাস যে কোনো ধরনের সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে বলা হয়েছে যে মনে করি পি বিলংস টু জেড, মানে জেড এর একটা সদস্য হচ্ছে পি। জেড অনেক বড় একটা সেট, অসংখ্য কোটি কোটি সংখ্যা আছে, ওখান থেকে যে কোনো একটা সংখ্যারে তুমি চুজ করো যে সংখ্যাটা হচ্ছে জেড এর অন্তর্ভুক্ত। এখন ওই সংখ্যাটাকে আমরা হচ্ছে মৌলিক সংখ্যা বলবো কি বলবো না, এটা ডিপেন্ড করবে এই সংখ্যার উপর। বলা হয়েছে যে যদি পি এর প্লাস মাইনাস 1 ব্যতীত আর কোনো প্রকৃত উৎপাদক না থাকে, তবে পি কে জেড এর মৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছো বিষয়টা? প্রকৃত উৎপাদক যদি না থাকে, প্রকৃত উৎপাদক বিষয়টা কি, দেখো 3, এই 3 এর প্রকৃত উৎপাদক কত বলো তো? 1। তাহলে 3 একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। মনে করো যে 7, এই 7 এর হচ্ছে তোমার হচ্ছে প্রকৃত উৎপাদক কত কত বলো তো? প্রথমে উৎপাদক চিন্তা করো যে 7 রে 1 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। আর 7-এর প্রকৃত উৎপাদক কত? শুধু 1। কেন? কারণ হচ্ছে এই 7-কে 7 দ্বারা ভাগ করতে পারবো না, এ আর বির মান সমান নিতে পারবো না। একটু আগে আমরা প্রকৃত উৎপাদক শিখছি। এরপরে মনে করো যে হচ্ছে তোমার 11, তাহলে 11-কে 11 আর 11 দ্বারা ভাগ করা যায়। তো এখানে বিষয়টা বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড একটা সংখ্যা বলা হয়েছে। আমরা যেটারে বলি যে তোমার হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এখানে আমরা হচ্ছে জেড এর মৌলিক সংখ্যা আমরা কি শিখতেছি? প্রকৃত উৎপাদক কথাটা ব্যবহার করতেছি। প্রকৃত উৎপাদক মানে কি? মানেই হচ্ছে যে এই যে শেষের যে সংখ্যাটা, মানে শেষের বলতে তোমার হচ্ছে যে সংখ্যাটা আমরা নিছি ওইটাই হচ্ছে কি লাস্ট সংখ্যা, ওইটা বাদ দিয়ে বাকি যে উৎপাদক থাকে সেটারে আমরা প্রকৃত উৎপাদক বলছি। তাহলে আশা করি তোমরা প্রকৃত উৎপাদকটা বুঝতে পারছো। আর যদি হচ্ছে তোমার জেটের মৌলিক এবং যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হবে, তাহলে প্রকৃত উৎপাদক ছাড়াও আরো যদি আমরা হচ্ছে প্রকৃত উৎপাদক পাই, মানে 1 ছাড়াও, মনে করো যে হচ্ছে 4, এই 4 এর হচ্ছে আমাদের উৎপাদকগুলো কি কি হয় বলতো? 1 হয়, 2 হয়, 4 হয়। তো প্রকৃত উৎপাদক কি? প্রকৃত উৎপাদক হচ্ছে শুধু 4টা বাদ যাবে, 1 আর 2 থাকবে। তাহলে এখানে 1 আর 2 দুইটা জিনিস পাইলাম। এখানে বলা হয়েছে যে মৌলিক সংখ্যা হইতে গেলে তার শুধু ফলাফলটা তোমার হয় মাইনাস থাকবে, -1 থাকবে, অথবা কি পজিটিভ 1 থাকবে। কিন্তু এখানে আমরা হচ্ছে দুইটা কি প্রকৃত উৎপাদক পাইছি 4-এর, একটা হচ্ছে 1 আর একটা 2। তার মানে 4 হচ্ছে মৌলিক না, এটা যৌগিক সংখ্যা। এটাই বলা হয়েছে এখানে। আশা করছি তোমরা হচ্ছে বইয়ের ভাষাগুলো বুঝতে পারতেছো।
আমি তোমাদেরকে বইয়ের ভাষাগুলো একটু বোঝানোর চেষ্টা করতেছি। এন এ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ওখানে জেড এর ক্ষেত্রে পড়ছি মানে প্লাস মাইনাস দিয়ে, এন এর ক্ষেত্রে শুধু হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা মানে পজিটিভ মানগুলো নিয়ে কথাবার্তা হবে, এগুলা তোমরা দেখে নিও। আসো এবার হচ্ছে যুগল মৌলিক সংখ্যা। যুগল মৌলিক সংখ্যা এখানে দেখো যে যদি যদি দুইটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তবে উহাদের যুগল মৌলিক সংখ্যা বলা হয়। দেখো দুইটা মৌলিক সংখ্যা চিন্তা করতে হবে, একটা হচ্ছে 5 আর একটা 7, এই দুটার পার্থক্য কত? 2। তাহলে এটা হচ্ছে যুগল মৌলিক সংখ্যা। এটা কি সংখ্যা বলতো? যুগল মৌলিক সংখ্যা, ঠিক আছে, যুগল মৌলিক সংখ্যা। এরকম মানে যে কোনো দুইটা সংখ্যা যদি মৌলিক সংখ্যা নাও এবং ওই দুটোর পার্থক্য যদি কি হয় 2 হয়, তাহলে সেটাই হবে যুগল মৌলিক সংখ্যা। এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিকটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। এই টপিকটা শিখতে পারলে আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথ আমরা হচ্ছে ক্লিয়ার হইতে পারবো। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো মনে করো যে না জানলেও তোমাদের কোনো সমস্যা হইতো না, কিন্তু এখন আমরা যে টপিকটা শিখবো এটা অবশ্যই আমাদেরকে কি খুব ভালোভাবে শিখতে হবে, গুরুত্ব সহকারে শিখতে হবে। এখন এখানে দেখেন যে মনে করি a1 a2 ডট ডট an বিলংস টু z এবং d একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে এখানে z এর অসংখ্য হচ্ছে n সংখ্যক কি থাকতে পারে, সংখ্যা থাকতে পূর্ণ সংখ্যা থাকতে পারে। d একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এটা হচ্ছে ঋণাত্মক না, d যেটা বলা হচ্ছে। এখন এই যে d দ্বারা, এই d দ্বারা যদি এটা a1 কে a2 কে বা an কে মানে যে কোনো যতগুলো সংখ্যা আছে এগুলোর যদি ভাগ করা যায়, তবে d কে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে মনে করো যে a1 অথবা a2 অথবা an এর সাধারণ উৎপাদক বা বিভাজক বলা হয়, সাধারণ উৎপাদক বা বিভাজক বলা হয়। তো সাধারণ উৎপাদক বিভাজক আমরা একটু আগে শিখে আসলাম আর কি। সাধারণ উৎপাদক বলতে ওই যে তোমার হচ্ছে মনে করো যে 6, এটা হচ্ছে মনে করো যে একটা পূর্ণ সংখ্যা। তো এইটারে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে তোমার এই এই হচ্ছে 6। এরপরে মনে করো যে হচ্ছে তোমার কত নেব, মনে করো 8 নিলাম। 8কে কত কত দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা, 2 দ্বারা, 4 দ্বারা ভাগ করতে পারি। এরপরে মনে করো যে হচ্ছে 4, এই 4 কত কত দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারা, 2 দ্বারা ভাগ করতে পারি আর 4 দ্বারা ভাগ করতে পারি। এখানে 8 দ্বারা ভাগ করতে পারি, এখানে 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলার তোমার হচ্ছে কমন উৎপাদক কোনটা হচ্ছে যেটা দ্বারা সবাইরা ভাগ করা যায়। তোমার এই যে এখানে হচ্ছে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে এই 2 দ্বারা কি করা যায়, এই 6 4 8 সবাইরা ভাগ করা যায়। তাহলে এই 2টা হচ্ছে কি তোমার হচ্ছে ডি, বুঝতে পারছো? এটা হচ্ছে কি তোমার ডি এই সংখ্যাগুলার। এখানে তুমি মনে করতে পারো যে এই 4 মানে হচ্ছে a1, এই 6 মানে হচ্ছে a2 আর 8 মানে হচ্ছে a3। ওকে, এখন এর মধ্যে কমপক্ষে একটি শূন্য না হলে সংখ্যাগুলির সসীম সংখ্যক সাধারণ উৎপাদক বা বিভাজক থাকবে। এখন এখানে বলা হয়েছে যে কমপক্ষে একটি শূন্য না হইলে, এখানে অনেকগুলো সংখ্যা আছে, এটার যদি কমপক্ষে যে কোনো একটা যদি শূন্য না হয় তাহলে তার সসীম সংখ্যক সাধারণ উৎপাদক থাকবে। মনে করো যে এই যে এই 6 এর সাধারণ উৎপাদক কয়টা আছে, সসীম সংখ্যক আছে, মানে অসীম সংখ্যক তো সাধারণ উৎপাদক আর সুযোগ নাই, মানে যে যে সংখ্যাগুলো দ্বারা ওই সংখ্যাকে ভাগ যাবে সেটাই হচ্ছে কি উৎপাদক। তাহলে সসীম সংখ্যক প্রতিটা সংখ্যারই সসীম সংখ্যক কি থাকে, সাধারণ উৎপাদক থাকে, সেটাই বলা হয়েছে এখানে। এরূপ সাধারণ বিভাজকের মধ্যে বৃহত্তম বিভাজককে এই a1 a2 ডট ডট an এর গরিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ বা গসাগু বলা হয়। এখন এখানে মেইন যে বিষয়, এখানে আমরা 3টা সংখ্যা চিন্তা করছি, একটা 4, একটা 6, 8। এই 4 6 8 এর অসংখ্য হচ্ছে কি আছে তোমার, তোমার হচ্ছে লিমিটেড সসীম সংখ্যক কি আছে, উৎপাদক আছে। এই উৎপাদকগুলোর মধ্যে যে উৎপাদকটা হচ্ছে কমন, এই 3টার মধ্যে, 3টা সংখ্যার মধ্যে যেটা হচ্ছে কমন, এখানে কি দেখলাম 2 দেখলাম, এখানে 4 দেখলাম, সরি এখানে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো এগুলা হচ্ছে কি তোমার
উৎপাদক। তো এই উৎপাদকগুলার, হ্যাঁ, এই উৎপাদকগুলার হচ্ছে কি তোমার সবচেয়ে বড় যে উৎপাদক সেটা হচ্ছে কি গসাগু, সবগুলার কমন। মনে করো যে এখানেও দুই আছে, এখানেও দুই আছে, এখানেও দুই আছে, এই তিনটারই কমন উৎপাদক কোনটা? দুই। এখন এই কমন উৎপাদকগুলোর মধ্যে দেখতে হবে যে বড় কোনটা। আমরা যদি বড় সংখ্যা নিয়ে চিন্তা করতাম, মনে করো যে 10, 15, 20 এগুলা নিয়ে চিন্তা করতাম, তাহলে দেখা যাইতো যে তোমার যে কোনো দুইটা সংখ্যা মিলে যাইতো। হ্যাঁ, মানে উৎপাদক মনে করো যে 10-এর যে কোনো একটা উৎপাদক আসছে 5, হ্যাঁ, এরপরে মনে করো যে 15-এর হচ্ছে একটা উৎপাদক হচ্ছে 5, 20-এর একটা উৎপাদক কত? 5। আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই তিনটা উৎপাদক নিয়ে, একটু ক্লিয়ার হওয়া দরকার। মনে করো যে 10, এই 10-এর উৎপাদক হচ্ছে তোমার কত? 1, 2, 5 আর কি 10। এরপর হচ্ছে তোমার নিতেছিলাম কত? 15। তাহলে 15 হচ্ছে 1, 3, 5 আর হচ্ছে কি 15। এরপর হচ্ছে তোমার নিতেছিলাম হচ্ছে 20। এই 20-এর কত? 1, 2, তারপর হচ্ছে তোমার 4, 5, 10, এবার হচ্ছে কি 20। এখন এখানে দেখো এই তিনটা সংখ্যার মধ্যে কমন কি কি আছে? এটা এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 আছে। আচ্ছা, তাহলে 2 থাকবে এমন কোনটা নেওয়া যায়? 2 থাকবে, 5 থাকবে। আচ্ছা, তোমরা মিলাই নিও, আমি যেটা বোঝার সেটা বোঝাচ্ছি। তো এরকম তোমার হচ্ছে তিনটা সংখ্যাতেই মনে করো যে 2 আছে, আবার হচ্ছে 5ও আছে। বুঝতে পারছো? এই তিনটা সংখ্যার মধ্যে কমন উৎপাদক হচ্ছে 2 আছে, 5ও আছে তিনটাতেই। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বড় যে কমন উৎপাদক, মনে করো যে এখানেও 5 আছে, এটা তো 5 আছে, এটা তো 5 আছে, তাহলে এই 5টাই হচ্ছে আমাদের কি গসাগু, এটাই এখানে বলা হয়েছে। আশা করছি তোমরা হচ্ছে এই গসাগু বিষয়টা বুঝতে পারছো। এটা বলা হয় যে ইংলিশে গ্রেটেস্ট কমন ডিভাইজার, এটা মনেও থাকার কথা যে যেটা দ্বারা আমরা ভাগ করব। হুম, তাহলে তোমরা হচ্ছে গসাগু বুঝতে পারছো। সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক সংখ্যাটা একটু মনে রাখতে হবে, মাথায় গেঁথে নিতে হবে যে a1 a2 ডট ডট an বিলংস টু জেড এবং a1 a2 ডট ডট an ইকুয়াল কি হয়? 1 হয়। তবে a1 a2 ডট ডট an সংখ্যাগুলি সহমৌলিক বা সাপেক্ষ মৌলিক। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে দেখো এখানে ওই যে উপরে দেখো, উপরে আমরা এখানে যেটা লিখছি, আচ্ছা আচ্ছা এখানে নাই, এখানে দেখো, এখানে আমি বুঝাই দিই বিষয়টা। সহমৌলিক বলতে কি বোঝাচ্ছি? এই যে এখানে যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, এটা ইকুয়াল 1 মানে কি? এটা ইকুয়াল 1 মানে হচ্ছে এখানে জয়টা সংখ্যায় থাক, তোমার 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, সেগুলার হচ্ছে তোমার গসাগু 1 হবে। এরকম সংখ্যাগুলোকে আমরা হচ্ছে পরস্পর সহমৌলিক বলতে পারবো, পরস্পর সহমৌলিক বলতে পারবো। যেমন এখানে দেখো এই তোমার হচ্ছে দুইটাই মৌলিক সংখ্যা হইতে হবে এমন না, যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা হইলেই হবে। মনে করো যে 8 আর 13, হ্যাঁ, এই দুইটা ইকুয়াল 1 দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার হচ্ছে 1। যেমন 8, এই 8-এর হচ্ছে তোমার উৎপাদকগুলো কি কি? 1, 2, 4 আর হচ্ছে কত? 8। আর হচ্ছে 13, এই 13-র কি কি আছে? 1 আছে আর হচ্ছে কি আছে? 13 আছে। তাহলে এখানে দেখো কমন উৎপাদক কোনটা? 1। তাহলে এই একটাই তো এখানে সবচেয়ে বড়, এখানে তো আর কোনো কমন নাই। তাহলে এরকম দুইটা সংখ্যাকে পরস্পর সহমৌলিক বা তোমার হচ্ছে সাপেক্ষ মৌলিক সংখ্যা বলা হয়। বুঝতে পারছো? এরকম যে কোনো দুইটা সংখ্যা দেখবা, দুইটা সংখ্যার গসাগু বের করবা, মানে গসাগু মানে কি? ওই দুইটা সংখ্যার আমাদের হচ্ছে উৎপাদকগুলোর মধ্যে কমন বড় কমন উৎপাদক যদি কি হয়? 1 হয়। মানে তোমার যদি মনে করো যে উৎপাদক করে বড় উৎপাদক যদি যদি কখনো 3 আসে দুইটা সংখ্যার, তাহলে ওই দুইটা সংখ্যা আমাদের হচ্ছে সহমৌলিক সংখ্যা হবে না। অবশ্যই কি হইতে হবে? গসাগু, ওই দুইটা সংখ্যার গসাগু হইতে হবে 1। তাহলে সেটারে আমরা হচ্ছে কি বলতে পারবো? সাপেক্ষ মৌলিক বা সহমৌলিক সংখ্যা বলতে পারবো। তাহলে সহমৌলিক সংখ্যাটা বুঝতে পারছো কিনা বলো তো? এরকম তাহলে তোমরা একটা উদাহরণ দাও, কমেন্টে বলো। যে কোনো দুইটা সংখ্যা বলবা যে ভাই এই দুইটা সংখ্যা হচ্ছে কি গসাগু 1, বা এই 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 দুইটা সংখ্যা হচ্ছে কি আমাদের সহমৌলিক সংখ্যা হবে। এরকম
কে কয়টা পারো বলো তো? সবাই 2টা করে উদাহরণ দাও। ওকে, এরপরে আসো লঘিষ্ঠ সাধারণ গুণিনিয়োগ। এখানের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে মনে করি A1 A2 ডট ডট n বিলংস টু জেড এবং সকল পূর্ণ সংখ্যাগুলি অশূন্য। মানে এখানে এই যে জেটের যে উপাদানগুলো থাকবে এটা কোনো শূন্য হইতে পারবে না, অবশ্যই অশূন্য উপাদান হইতে হবে। যদি A1 এটারে m দ্বারা ভাগ করা যায়, এটাকেও যদি m দ্বারা ভাগ করা যায়, এটাকেও যদি m দ্বারা ভাগ করা যায়, তবে m ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। হ্যাঁ, তাহলে এই mটা কি হবে? এবং তবে না, এবং মানে যেটা দ্বারা ভাগ করতে সেটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তবে m কে A1 A2 ডট ডট an সংখ্যাগুলির সাধারণ গুণিতক বলা হয়। সংখ্যাগুলির অসংখ্য সাধারণ গুণিতক আছে, এরূপ সাধারণ গুণিতকের মধ্যে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলা হয়। আচ্ছা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বিষয়টা দেখো, আমি এখানে ক্লিয়ার করি। তোমার হচ্ছে এখানে 4 6 10 দেওয়া আছে। হ্যাঁ, গুণিতক বলতে কি? গুণিতক বলতে হচ্ছে আমরা 4-এর ঘরের নামতা পড়ব। 4 1-এ 4, 4 2-গুণে 8, 3 4-এ 12, 4 4-এ তোমার হচ্ছে কি 16, এরপরে হচ্ছে 4 5-এ 20, তারপরে হচ্ছে 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, তারপর 4 10-এ 40, এভাবে চলবে মনে করো। হ্যাঁ, আমি একটু বুঝাই দিই শুধু জাস্ট। এরকম করে 4-এর অসংখ্য আমাদের গুণিতক আসতে পারে, এরপর 6-এর আসতে পারে, 10-এ আসতে পারে। সেই গুণিতকগুলোর মধ্যে তোমার হচ্ছে কমন গুণিতক পাওয়া গেছে। মনে করো যে 4-এর ঘরের নামতা পড়তে পড়তে কোনো এক সময় 60 পাওয়া গেছে। এরপর হচ্ছে 6-এর ঘরের নামতা পড়তে পড়তে কোনো এক সময় হচ্ছে 60 পাওয়া গেছে। এরপর হচ্ছে 10-এর ঘরের নামতা পড়তে পড়তে কোনো এক সময় কি পাওয়া গেছে? 60 পাওয়া গেছে। পাওয়া সম্ভব না? 10-এর ঘরের নামতা পড়লে আমার হচ্ছে কি 6 10-এ 60 হয়, 6-এর ঘরের নামতা পড়লে 6 10-এ 60 হয়। তো এইভাবে তোমার হচ্ছে কোনো এক সময় এই 3টা সংখ্যার গুণিতক আমরা যদি বের করি হয়, কোনো এক সময় 60 পাবো, 120 পাবো, 180 পাবো, 240 পাবো, এই সংখ্যাগুলো পাবো। এরকম আরো অসংখ্য সংখ্যা পাবো যেগুলো হচ্ছে 3টারই হচ্ছে কি মিল থাকবে, মানে কমন থাকবে। এই কমনের মধ্যে আমরা দেখবো যে সবচেয়ে ছোট কোনটা। এখানকার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এই 60। বিষয়টা বুঝতে পারছো কিনা? এই যে 4-এর ঘরের নামতা পরে কোনো এক সময় 60 পাইছি, কোনো এক সময় 120 পাইছি, কোনো এক সময় 180 পাইছি, কোনো এক সময় 240 পাইছি, এভাবে তোমার হচ্ছে 6-এরও পাইছি, 10-এরও পাইছি। এগুলার মধ্যে এগুলো হচ্ছে কমন। এই কমনের মধ্যে সবচেয়ে ছোট কি 60। এই জন্য এখানে হচ্ছে কি তোমার 4 6 10 এগুলার হচ্ছে তোমার লেস্ট, তোমার এখানে কি লেস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, যে তোমার হচ্ছে কি লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা হচ্ছে কি 60। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর 2টা সংখ্যা জাস্ট আমরা পড়বো, পরে আমাদের আজকের বেসিক ক্লাস এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো মার্সিনি সংখ্যা কাকে বলে এটা আমাদের তেমন বোঝার কিছু নাই, এটা বইয়ে যা আছে তাই আমরা বুঝবো। এখানে বলা হয়েছে যে যদি পি মৌলিক সংখ্যা হয় তবে 2p-1 আকারের সংখ্যাকে মার্সিনি সংখ্যা বলা হয়, ইহাকে m⊠p দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো যে 2p-1 এই আকারের যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে মার্সিন সংখ্যা। আমাদের কখনো যদি পরীক্ষায় আসে যে প্রথম 5টি মার্সিন সংখ্যা বলো, যেখানে এখানে বলা হয়েছে পি কিন্তু মৌলিক সংখ্যা হইতে হবে, মানে 2 এর উপর আমরা হচ্ছে কি পাওয়ার পি একটা মৌলিক সংখ্যা নিব, এই মৌলিক সংখ্যা দিব -1 দিব। এইভাবে প্রথম 5টার হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো যে নিম্নে 5টি মার্সিন সংখ্যা দেওয়া হইলো। এখানে তোমার পির মান যদি 1 হয় তাহলে 1 তো মৌলিক সংখ্যা না, আমাদের মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হচ্ছে, তাহলে 2, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দিলে কত 3। এরপর হচ্ছে 3 যদি হয় তাহলে 8 - 1 7, এভাবে বাকিগুলো আসবে। তোমরা বাকিটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে করবে। যদি বললে যে প্রথম 6টি মার্সেন্ট সংখ্যার উদাহরণ দাও তাহলে তোমরা এখন মনে হয় বের করতে পারবা। আরেকটা হচ্ছে ফার্মার সংখ্যা। এখানেও দেখো আমাদের কোনো কিছু করার নাই, এখানে আছে 2n+1 আকারের পূর্ণ সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয়, ইহাকে f⊠n দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আছে নিম্নে 5টি, এখানে আছে n যে কোনো সংখ্যা হবে আর কি, যেটা দিবা সেটাই হবে, কোনো সমস্যা নেই। এখানে নিম্নে কয়টি দিছে? নিম্নে 5টি ফার্মার সংখ্যার উদাহরণ দেওয়া হয়েছে। n আকারের পূর্ণ সংখ্যাকে
পূর্ণ সংখ্যাকে ফার্মার সংখ্যা বলা হয়। হ্যাঁ, তাহলে এই এন এর মানটা হচ্ছে তোমার কত থেকে শুরু হবে বলো তো? 0 থেকে শুরু হইতে পারে। তো এখানে কি আছে দেখো, 2, এরপর হচ্ছে 2n প্লাস 1। এখন এন এর মান যদি তুমি শূন্য দাও, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো কিছুর উপর যদি শূন্য থাকে, নট থাকে, তাহলে তার মান 1 হয়। তাহলে এখন এই যে 2 পাওয়ার যদি তুমি 0 দাও, তাহলে 2 এটা হয়ে গেল 1, তাহলে 2 পাওয়ার 1 যোগ 1, 2 এর উপর যদি 1 করো তাহলে 2 হয়, সাথে 1 যোগ করলে 3 হয়। এরপরে যদি তুমি 1 দাও তাহলে 2 হবে, 2 দুগুণে 4 হবে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। এইভাবে কি চলবে ফার্মার সংখ্যা। ওকে, এরপরে হচ্ছে ভাগ প্রক্রিয়া ডিভাইজার। আমি এটা ওই যে আগেই বলছি, আমাদের হচ্ছে তোমার এ ইকুয়াল বি কিউ প্লাস আর, যেখানে হচ্ছে তোমার এই এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য, হ্যাঁ, আর এই বিটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এই আরটা হচ্ছে কি ভাগশেষ, মানে সর্বশেষ যেটা থাকে, মানে মাঝখানে যদি তোমার যেটা থাকবে, এই 10 মনে করো যে মাঝখানে আছে, হ্যাঁ, তাহলে এই যে এখানে এটাকে আমরা কি বলছিলাম, এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। এখন এই যে বি আর কিউ যদি হচ্ছে গুণ করে আর এর সাথে যোগ করে, তাহলে আমরা এই মানটা পাই, সেটা এখন হচ্ছে ভাগ প্রক্রিয়া বলছে। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে উৎপাদকের সংখ্যা, যোগফল, এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো দেখলে আমরা হচ্ছে এই যে আমাদের পরে কিছু ম্যাথ আছে আর কি, এই যে এই থিওরিটা আছে, এই থিওরিগুলো পারবো। এরপরে আরও কিছু আমাদের ম্যাথ আছে বইয়ে, এই ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করতে পারবো। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ক্লাসটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং আমাদের পেইড ব্যাচ রানিং আছে। পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের ফেসবুক আইডি জেট মেডিকেল স্কুল, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আইডিতে দেওয়া আছে, এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।